স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব ৫৪। কেটে গিয়েছে ১ মাসেরও বেশি সময়। শিকদার বাড়ি আঙিনায় এখন বলছে শান্তির হাওয়া। চারিপাশে সবকিছু ধীরে ধীরে গুছিয়ে উঠেছে আপন ছন্দে। তৌসির নাজা চুটিয়ে সংসার করছে, কিন্তু প্রকৃতির চিরন্তন নিয়মে বড় কোনো ঝড় আগে যেমন চারিপাশে বাতাস একদম থমকে থাকে, ঠিক তেমনই এক রহস্যময় নিস্তব্ধতার আড়ালে একটু একটু করে ঘনিয়ে আসছে এক ভয়ঙ্কর কালবৈশাখী। আর সেই সর্বনাশা ঝড় যখন প্রবল বেগে আছড়ে পড়ে, তখন শিকদার বাড়ির প্রতিটি মানুষের নিজেরই অজান্তেই দিশাহারা হয়ে পড়েছে তার ভয়াবহ তাণ্ডবে। ঝড়ের সূত্রপাত তৌসিরকে কেন্দ্র করে। তৌসিরের একটা কাজে জিন্দাবাদে গিয়েছিল একাই, আর খলিলের লোকেরা জিন্দাবাজারে ব্যস্ত মোড় থেকে দিন দুপুরে আচমকা তৌসিরকে তুলে নিয়ে যায়। তৌসির যে বাদশার ছেলে এটা খলিলের কান পর্যন্ত পৌঁছায় তালুকদারের মাধ্যমে, কিন্তু তালুকদারের কাছে শিকদার বাড়ির এই গোপন খবর কে পাচার করে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর তার উত্তর সহজে সেটা নাজা, সে নিশ্চয়ই তার বাপ চাচাকে এটা জানিয়েছে। ইয়াদার ওয়াসেম এসেছিল আজ বাংলাদেশে, আর এসেই এই খবর শুনেছে তাদের ভাইকে বন্দি করা হয়েছে। তারা আর শিকদার বাড়িতে না প্রবেশ করে সেই আস্তানায় যায়। আস্তানার ঠিকানা সেই লোকেরাই বলে দিয়েছে। তারা বিবিজানকে ফোন দিয়ে হুমকি দিয়েছে ওইখানে দলিল নিয়ে যেতে। তৌসিরকে বাঁচাতে ইয়াদার ওয়াসেম কাল বিলম্ব না করে মুহূর্তের মধ্যে ছুটে যায় সেই আস্তানার দিকে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা যা দেখে তাতে বিস্ময়ে তাদের চোয়াল শক্ত হয়ে ওঠে। তারা দেখতে পায় তৌসির তার সমস্ত শক্তি উজাড় করে দিয়ে একাই খলিলের অর্ধেক লোককে খেয়ে দিয়েছে, ওদের রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে ফেলেছে। তবে এই খেয়ে দেওয়ার সাহসিকতার মূল্যও তাকে দিতে হয়েছে অত্যন্ত কঠিনভাবে। তার পেটের কাছে চলচল করছে গভীর সুরক্ষা খাতের এক বীভৎস ক্ষত। সেখান থেকে ফিনকি দিয়ে অবিরাম বের হচ্ছে তাজা লাল রক্ত। তার পরনের সাদা শার্ট আর লুঙ্গি ততক্ষণে রক্তে সম্পূর্ণ ভিজে গিয়েছে, এক কালচে বীভৎস আকার ধারণ করেছে। সে তার মারামারি মধ্যেও বলেছিল, এই খানকের পোলারা আমার সাথে টান দিয়া না সিরা যাইব ৩ বছরও পড়ি নাই এই নয়া সাতটা আমার। ইয়াদার ওয়াসেন দ্রুত তাকে এই মৃত্যুপরি থেকে উদ্ধার করে আনে। আর সেই আদমরা খলিলের লোকদের উপরে প্রচণ্ড মারধরের পর একে একে বের হয়ে আসে আসল সত্য যে তালুকদাররা খলিলকে খবর দিয়েছে। আর তালুকদারকে কে বলবে? অবশ্যই নাজা। এই অকাট্য সত্য শোনার পর তাদের মনে এক বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকে না। তৌসির যে নাজাকে তাদের অতীতের সমস্ত কথা আমাদের মতো বিশ্বাস করে খুলে বলবে, বিশ্বাসের যোগ্য কিনা পরীক্ষা করবে, সে কথা বিবিজান, ইয়াদ, ওয়াসেম, নাজিম এবং রুদ্র সকলেরই জানা। আর এই পরীক্ষার রেজাল্ট হলো, যদি আবার নাজা তাদের বিশ্বাসঘাতকতা করে তবে তার পরিণাম হবে কল্পনাতীত ভয়াবহ। তাদের শর্ত একদম স্পষ্ট ও ধারালো, হয় নাজাকে চিরতরে শেষ করে দেওয়া হবে নয়তো ওর চোখের মৃত্যুর নির্মম স্বাদ গ্রহণ করতে হবে তার প্রিয় তালহা কিংবা মাস্টার চাচুকে। কারণ গাদ্দারির শাস্তি তাকে পেতেই হবে। রুদ্রকে হাসপাতালে তৌসিরে পাহারায় রেখে ইয়াদার ওয়াসেম ঝড়ের বেগে ফিরে আসে শিকদার বাড়িতে। তৌসির এখন সম্পূর্ণ অবচেতন, তার পেটের গভীর ক্ষতে এখনও চলে চিকিৎসকের নিঃশব্দ সেলাই। শিকদার বাড়িতে পা রাখতেই ইয়াদার ওয়াসেমের কানে এসে পৌঁছে এক বিভীষিকাময় খবর। তারা জানতে পারে বিবিজান বাড়িতে নেই। তিনি তীব্র আকর্ষণে অন্ধ হয়ে নাজাকে টেনে হিঁচড়ে সোজা নিয়ে চলে যান সেই অন্ধকার শিকদার কুটিরের দিকে। কুটিরের সেই নরখাদকদের ঘরে যার সাথে চার দেওয়ালে যুগে যুগে কত নিরীহ মানুষের আর্তনাদ আর কত অবিচার ও রক্তের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সাথে কুটকুটে অন্ধকার এবং নরখাদকের সেই পচা গন্ধমাখা আবদ্ধ কক্ষে তখন চলতে শুরু করেছে পৈশাচিক তাণ্ডব। বিবেচনের নির্মম এবং নিষ্ঠুর আক্রোশের সামনে নাজা তখন মার খেতে খেতে প্রায় আত্মরা অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার ক্লান্ত, রক্তাক্ত এবং যন্ত্রণাক্লিষ্ট ছোট্ট মাথাটাই তখন শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। সে অবুঝের মতো বোঝার চেষ্টা করছে তার অপরাধটা ঠিক কী। তৌসিরকে মনে ভালোবাসার চেয়ে চেষ্টা করেছে নিজের বাচ্চাচার বিরুদ্ধে গিয়ে নতুন করে সংসার পেতে। সেই কেন তাদেরই গোপন খবর শত্রুদের কাছে পাচার করবে? ঠিক কোন যুক্তিতে বা কোন স্বার্থে সে এমন আত্মঘাতী কাজ করে? কিন্তু বড়ই আফসোস হলো বিষয়, তাকে কেউ বিশ্বাস করে না। আর তৌসিরও এখানে নেই যে তাকে বুকে টেনে ধরবে। নাজার নাক আর ফাটা ঠোঁট বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে তাজা লাল রক্ত। তার স্পর্শকাতক শরীরে নির্মমভাবে ঢেলে দেওয়া হয়েছে গরম পানি। চামড়া ঝলসানো চাওয়াই অবর্ণীয় এবং তীব্র ছটফটনায় ছটফট করতে করতে সে আর সহ্য করতে পারে না। নাচা তার অনেক চেষ্টা করেও এত মার সে কখনোই খায়নি। এক পর্যায়ে নাচা বিবিজানের পায়ের কাছে অসহায়ের মতো লুটিয়ে পড়ে ডুকরে কেঁদে ওঠে এবং মিনতি করে বলতে শুরু করে, আমি পড়িনি কিছু, আমি কিছু বলিনি, বিশ্বাস করুন, অন্তত একবার বিশ্বাস করুন আমায়। তার এই করুণ মিনতি শেষ হওয়ার আগে বিবিজানের লোহার মতো শক্ত হাতের এক প্রচণ্ড চর সজোরে এসে আছড়ে পড়ে নাচার ফর্সা গালে। সেই চরে আঘাত এসে বিদ্যুতের গতিতে ছিটকে গিয়ে নরখাতকের খাঁচার শক্ত লোহার রডের সাথে বাড়ি খায় এবং সাথে সাথে মাটিতে আছড়ে পড়ে।
তার মনে হয় তীব্র যন্ত্রণায় মাথাটা মনে হচ্ছে এখনই ধর থেকে ছিঁড়ে আসতে যাচ্ছে। বিবিচান রাগে ফুঁসতে ফুঁসতে পাখিনীর মতো গর্জে ওঠে এবং চিৎকার করে বলে, তুই বেইমানি করবি, মাগিগিরি কর, আর আমি সেটা বোকার মতো বিশ্বাস করে নেব? তুই আমার নাতিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাস? তোর এত বড় সাহস কোথা থেকে আসে খানকি মাগি, এই মাগি? তুই গাদ্দার জেনেও তোর সাথে আমার নাতি ভালোবেসে সংসার করতে চায়, আর তুই তার এই প্রতিদান দিস? আমি যদি আমার নাতিনকে ওরা এখানে মেরেই ফেলতো, তখন কি হইতো? এ মাগি ক আমারে, কি হইতো তখন? এই কথাগুলো বলে বিবিচান আর এক মুহূর্ত দেরি করে না। হাতের চামড়ায় চাবুক দিয়ে সজোরে আঘাত করতে থাকে নাচার এলোমেলো এবং ক্ষতবিক্ষত শরীরে। চাবুকের প্রতিটি নির্দয় আঘাতে কুটিরের ভারী বাতাস আরও বেশি ভারী হয়ে ওঠে নাচার গগনবিদারী এবং বুকফাটা চিৎকারে। ফোটায় ফোটায় তাজা রক্ত ছিটকে পড়ে কুটিরের স্যাঁতসেঁতে মেঝেতে। এদিকে হাসপাতালের সাদা বিছানায় শুয়ে যখন তৌসিরের জ্ঞান ফিরে, তখন ঘোলাটে চোখে চারপাশটা একবার দেখে তার বুকের অজানা আশঙ্কায় ধক করে ওঠে। সে লক্ষ্য করে তার পাশে ইয়াদ আর ওয়াসিম নেই। মুহূর্তের মধ্যেই সে পরিষ্কার বুঝে যায় ওরা ঠিক কোথায় যায় আর এতক্ষণে কি হতে পারে। নিজের শরীরের এই ভয়াবহ এবং মুমূর্ষ অবস্থাতেও তৌসির পাগল প্রায় হয়ে ওঠে। সে আর এক মুহূর্ত শুয়ে থাকতে পারে না। নিজের হাতে কেটে থাকা স্যালাইন নিউটলটা এক টানে টেনে ছিঁড়ে ফেলে এবং রক্তাক্ত বিছানা হতেই বিছানা ছেড়ে উঠে বসে। রুদ্র তাকে বাধা দিতে এলে তাকে প্রচণ্ড ধাক্কায় দূরে সরিয়ে দেওয়া হয় এবং কোনো কিছুর পরোয়া না করে সে পাগলের মতো ছুটতে শুরু করে কুটিরের দিকে। তার দুর্বল শরীর বিন্দুমাত্র সায় দিচ্ছে না তাকে। পেটের তাজা সেলাইগুলো টান লেগে প্রায় ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। প্রতিটি পদক্ষেপে সে অনুভব করছে অসহ্য এবং তীব্র যন্ত্রণা, কিন্তু তা সত্ত্বেও সে থামে না। সে ক্রমাগত দৌড়ে চলে। তাকে দেখে মনে হবে এক উন্মাদ ঘোড়া অন্ধের মতো ছুটে চলেছে জ্বলন্ত আগুনের দিকে, কারণ তার মন খুব ভালো করে জানে ওরা আজ কোনোভাবেই নাচাকে বাঁচতে দেয় না। পাগলের মতো ছুটতে ছুটতে অবশেষে কুটিরের সেই বিভীষিকাময় কক্ষে ঝুঁকেই তৌসির একেবারে থমকে দাঁড়ায়। তার পা দুটো মুহূর্তের জন্য মাটির সঙ্গে গভীরভাবে শিকড়ে বসে যায়। সে মনে মনে ঠিক সেই পরিণতিটার ভয় পাচ্ছিল। চোখের সামনে ঠিক সেই ভয়ঙ্কর দৃশ্যটাই দেখতে পায় সে। বিবিচানের নির্মম এবং পাশবিক অত্যাচারে নাচা এখন মৃত্যুর দেড়গোড়ায় পৌঁছে প্রায় শেষ। মেঝেতে ছড়িয়ে পড়ে রক্ত আর গরম পানির এক বিভৎস দেখেই তৌসিরের বুকের ভেতরে কাঁপতে শুরু করে। নাচার শরীরটা এক কোণে পড়ে থাকে প্রায় নিথর অবস্থায়। তৌসির এক মুহূর্ত দেরি না করে নাচার দিকে ছুটে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ইয়াদ আর ওয়াসিম দুই দিক থেকে তাকে শক্ত করে আঁকড়ে ধরে ফেলে এবং চিৎকার করে বলে ওঠে, তুই কোনোভাবেই যাবি না তৌসির। ওরে আইস, ওরা মেরেই ফেলুক, তাতে আমাদের কিছু যায় আসে না, ছাড় ওরে। ঠিক এই মুহূর্তে নাছার অর্ধমিত চোখ গিয়ে পড়ে তৌসিরের দিকে। রক্ত আর পানি মাখামাখি হয়ে থাকা তার কালচে সবুজ ওই চোখ দুটোই হঠাৎ করে বাঁচার এক টুকরো নতুন আলো চলে ওঠে। সে অনেক কষ্ট করে হাঁটু করে বসে এবং ছোট অসহায় বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ওঠে, বলতে শুরু করে, তৌসির বিশ্বাস করুন, আমি কিছু করিনি, কিছু বলিনি, আমি সত্যিই কিছু বলিনি। এরা আমাকে অকারণে এভাবে কেন মারে? আমি কি করি তৌসির, আমাকে বলুন, আমি কি করি? তার এই হৃদয় বিদারক আর্তনাতে কুটিরের কঠিন পাথরে দেওয়ালেও মনে হবে বেদনায় কেঁপে উঠেছে। তৌসির আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সবার সমস্ত বাধা এক ঝটকায় ছিন্ন ভিন্ন করে দিয়ে ছুটে যায় নাচার সামনে এবং হাঁটু করে বসে পড়ে তার পায়ের কাছে। এই দৃশ্য থেকে বিবেচনের বিরক্তিতে নিজের হাতে রক্তমাখা চাবুকটা সজোরে ছুঁড়ে ফেলেন ওয়াসিমের দিকে। তারপর চোট বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে তিনি বলে ওঠেন, দেখ তোরা সবাই মিলে কাহিনী দেখ, জানোয়ার নি কেমন ন্যাকা কান্না চুদাই। তৌসির চারিপাশে কারো কোনো কথায় বিন্দুমাত্র কান দেয় না। সে অতি আলতো করে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত নাচাকে দুই হাতে শক্ত করে টেনে নেয় নিজের বুকের মাঝে। নাচার গাল বেয়ে এখনো ফোটায় ফোটায় রক্ত ঝরে পড়েছে, আর তা সরাসরি এসে মিশে যায় তৌসিরের গায়ে থাকা হাসপাতালের সাদা শার্টে। চাবুকের গভীর ক্ষত আর গরম পানিতে ঝলসে যাওয়া নাচার শরীরের এই অসহ্য উত্তাপ তৌসির নিজের বুকে খুব স্পষ্টভাবে অনুভব করছে। তার মনে হচ্ছে নাচার শরীরে থাকা প্রতিটি ক্ষতের তীব্র জ্বালা তার নিজেরই। নাচা যন্ত্রণায় তৌসিরের শার্টটা দু হাতে মুঠো করে শক্তভাবে খামচে ধরে। এরপর কাঁপা কাঁপা গলায় ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে বলে ওঠে, আমি সত্যি বলেছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। আপনি অন্তত বিশ্বাস করবেন তো আমায়? এই পৃথিবীতে শুধু আপনিই তো আমার আপনজন হয়ে আছেন। নাচার এই অসহায় কান্নায় তৌসিরের জোয়াল রাগে ও আবেগে শক্ত হয়ে ওঠে। সে তাকে আরও শক্ত করে নিজের বুকের মাঝে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। তার আলিঙ্গন দেখে মনে হয় তাকে একটু ছেড়ে দিলেই সে চিরতরে হারিয়ে যাবে। এই আবেগঘন দৃশ্যটা দেখে ওদের মনে অন্তত এক মুহূর্তের জন্য হলেও এই বিশ্বাস জন্মে যায় যে এই মেয়েটিকে শাস্তি দেওয়া তৌসিরের পক্ষে কোনোভাবেই আর সম্ভব হয় না। সবাই ভাবতে শুরু করে, ভালোবাসার কাছে হয়তো আজ হার মেনে যায় শিকদার বাড়ির রক্তের কঠিন নিয়ম। তবে এই ধারণা একেবারেই ভুল। বেশ কিছুক্ষণ নাচাকে নিশ্চিন্তে বুকে জড়িয়ে রাখার পর তৌসিরের মুখাবয়ব হঠাৎ করে জাদুমন্ত্রের মতো বদলে যেতে থাকে। সে ধীরে ধীরে নিজের মাথা তোলে এবং স্থির দৃষ্টিতে ইয়াদ ও ওয়াসিমের দিকে তাকায়।
ধারালো বরফের ফলার মতো নিষ্ঠুর গলায় তৌসির আদেশ দেওয়ার সুরে বলে ওঠে, একে এভাবে মারা যাবে না, তোরা অন্য পদ্ধতি রেডি কর। কথাটা শুনে ইয়াদের চোখ দুটো হিংস্র জানোয়ারের মতো চকচক করে ওঠে। সে পৈশাচিক উল্লাসে হেসে ওঠে, বলে, আমি জানতাম তোর দ্বারা তোর বউকে নিজ হাতে শাস্তি দেওয়া সম্ভব হবে না, তাই আসল প্রস্তুতি নেওয়াই আছে। তৌসি রক্তাক্ত ক্ষত বিক্ষত নাচাকে পাচা কোলে করে কুটিরে বাইরে নিয়ে আসে। নাচার অবশ মস্তিষ্ক এখন এক অন্ধে মোহে ডুবে আছে। সে ভাবে হয়তো শেষ মুহূর্তে তৌসির ভেতরে লুকিয়ে থাকা স্বামী সত্তা জেগে উঠবে, হয়তো সে তাকে বাঁচানোর জন্যই এই নরক থেকে বাইরে নিয়ে যাচ্ছে। কিন্তু না, এই আশা যে কত বড় মরিচিকা তা বুঝতে আর কয়েক মুহূর্তই বাকি। কুটিরের খোলা উঠোনের ঠিক মাঝখানে এনে নাচাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেয় তৌসির। চারিপাশে এখন কালবৈশাখীর উন্মত্ত আস্ফালন। শস্য করে বাতাস উড়েছে শুষ্ক ধুলো। ঘন কালো মেঘ চিরে হঠাৎ হঠাৎ করে ঠিকরে পড়েছে বিদ্যুতের নীলচে আলো। সেই ভৌতিক আলোয় চারিপাশটা এক মৃত্যুপুরীর মতো দেখাচ্ছে। নাচার বুকটা ছাদ করে ওঠে। সে দেখতে পায় সামনে একটা কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় একজন মানুষ বসে আছে। লোকটার মাথা হেলে আছে বুকের ওপরে, আর বুকটা ঢাকা একটা কালচে কাপড়ের মুখোশে। চিড়ে নাচার পাশে এসে দাঁড়ান বিবিজান। তৌসির কোনো কথা না বলে নাচার হাত ছেড়ে দেয়, আর বিবিচান ওর হাতটা নিচের মুঠে শক্ত করে চেপে ধরেন। ইয়া বিকৃত হাসতে হাসতে এগিয়ে যায় সেই চেয়ারে বাঁধা অসহায় মানুষটার দিকে। ইয়াদের হাতের চকচকে ধারালো অস্ত্রটা বিদ্যুতের আলোয় একবার ঝিলকি দিয়ে ওঠে। পরক্ষণে কোনোরকম দ্বিধা ছাড়াই তা বসে যায় লোকটার নরম গলার মাংসে। তার গলা কেটে ফিনকি দিয়ে ছুটে আসা তপ্ত রক্তের ধারায় মিশে যায় কাল বৈশাখীর ঠান্ডা হাওয়া। বাতাস মুহূর্তে ভারী হয়ে ওঠে কাঁচা রক্তের বুনো গন্ধে। নাচা আতঙ্কে অবিশ্বাসে চোখ দুটো বিস্ফোরিত করে চিৎকার করে ওঠে, কি করছেন আপনি এটা? সে কাপা ভাঙ্গা গলায় তৌসিরের দিকে তাকিয়ে আকুতি করে বলে, কি কি হচ্ছে এসব তৌসির? কেউ নি, কেন ওনাকে মারছেন? তৌসিরের ঠোঁটের কোণে এখন ফুটে ওঠে এক নিষ্ঠুর ক্রূর হাসি। তার চোখের দৃষ্টিতে এক বিন্দু মায়া নেই, বরং সেখানে জ্বলছে প্রতিহিংসা। সে নাচার কানের খুব কাছে মুখ নিয়ে বিষাক্ত সাপের মতো ফিসফিস করে বলে, এটা হইল আমার লোকে গাদ্দারি করার স্পেশাল সারপ্রাইজ শুধু তোর জন্য। কথাটা শেষ হওয়ার আগেই ইয়াক মৃতপ্রায় লোকটার মুখের বাঁধন আর রক্তে ভেজা কালো মুখোশটা এক প্রবল টানে ছিঁড়ে ফেলে। আর সেই মুখটা উন্মুক্ত হতেই বিদ্যুতের আলোয় স্পষ্ট হয়ে ওঠে একটা চেনা অবয়ব। সেই মুহূর্তেই নাচার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীটা সরে যায়। মাথার ভেতরের শিরা উপশিরাগুলো একযোগে ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। চোখের সামনে পুরো জগৎটাকে গাঢ় জমাট বাঁধা অন্ধকারে ঢেকে যায়। মাস্টার চাচ্ছু। নাচার গলা থেকে মানুষের স্বরের বদলে বেরিয়ে আসে এক হাড়হিম করা আর্তনাদ। এই আর্তনাদে মনে হয় জবাই করা কোনো পশুর কণ্ঠনালী চিরে বেরিয়ে আসা এক বুকফাটা বিলাপ। নাচার মাস্টার চাচুকে তারা টার্গেট করেছে নাচা আর তালুকদার পরিবারকে শাস্তি দিতে, কারণ তৌসির জানে নাচার সবচেয়ে প্রিয় ওর মাস্টার চাচু আর তালহা ভাই। ওয়াসিম এগিয়ে গিয়ে চেয়ারটায় সজোরে একটা লাত্তি মারে, আর মাস্টার চাচুর নিথর রক্তাক্ত দেহটা ধুলোয় লুটিয়ে পড়ে। মাটিতে পড়ে শেষবারের মতো দুহাতে শিকদার বাড়ি মাটি খামচে ধরেন তিনি। তার ঘোলাটে হয়ে আসা চোখ দুটো নাচার দিকে স্থির থাকে। নাচা পাথর হয়ে যায়, তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, আর শ্বাস আটকে আসে। যার সাথে সে সংসারের স্বপ্ন বুনেছিল, যাকে সে নিজের অন্ধের যষ্টি ভেবেছিল, সেই তৌসির যে তার এত বড় সর্বনাশ করতে পারে এটা সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। তৌসির এতটা নিষ্ঠুর কবে হইল তার প্রতি? অঝর ধারায় চোখের পানি গড়িয়ে পড়ে তার রক্তমাখা গাল পেয়ে। সে তৌসিরের দিকে তাকায়, ভাঙা গলায় টুকরে কেঁদে ওঠে, বলে, আপনি আপনি আমার সাথে এমন করতে পারলেন তৌসির? আমার চাচুকে এভাবে মারতে পারলেন? তৌসির বিন্দুমাত্র বিচলিত হয় না। সে পাথরের মতো স্থির দাঁড়িয়ে তীক্ষ্ণ এবং শীতল গলায় জবাব দেয়, তুই যদি বারবার আমার বিশ্বাস ভাঙতে পারিস তবে তোর অস্তিত্বকে ভেঙে গুড়িয়ে দেওয়ার অধিকারও আমার আছে। নাচার বুক ফাটা কান্নার শব্দে ভারী হয়ে ওঠে শিকদার কুটিরের বাতাস। কিন্তু সেই হাহাকার কালবৈশাখীর গর্জনে ঢাকা পড়ে যায়। সে তা কোনো বিশ্বাসঘাতকতা করেনি, সে তো কাউকে কিছু বলেনি। তবে কেন কেন তাকে দেওয়া হলো এমন অমানবিক কলিজা ছেঁড়া শাস্তি? এর মধ্যে আকাশ ভেঙে নামতে শুরু করেছে অবিশ্রান্ত বৃষ্টি। মনে হচ্ছে প্রকৃতি নিজেও আজ কাঁদছে নিঃশব্দে অঝরে। কিন্তু সেই বৃষ্টির শব্দেও চাপা পড়ে যায় নাচার বুক ফাটা আর্তনাদের নিচে। চোখের সামনে নিজের পিত্ততুল্য চাচাকে মৃত্যুর কোলে ঢেলে পড়তে দেখে নাচার ভেতরের শরীর পৃথিবীটা কাচের মতো ঝনঝন করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এমন পৈশাচিক, এমন নিষ্ঠুর দৃশ্য সহ্য করার ক্ষমতা তার নরম স্নায়ুর নেই, কোনোদিনও ছিলও না। মাস্টার চাচু গলাকাটা দিয়ে ফেনকি দিয়ে ছুটছে তাজা টকটকে লাল রক্ত, ঠিক কোনো অভিশপ্ত ঝর্ণার নাই যা থামাতে জানে না। বিবিজান নিজের হাতের বাঁধন আলগা করে দেন, তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি খেলে যায়। তিনি নাচাকে ছেড়ে দেন যাতে নাচার বুক ফাটা আর্তনাদ, ছটফটানি, অসহায়ত্ব আরও বেশি উপভোগ্য করতে পারেন সবাই।
ছাড়া পেতেই নাচা ছিটকে পড়ে তীরের মতো ছুটে যায়। এক লাফে আষ্টে পড়ে মাস্টার চাচুর নিতর প্রায় দেহের উপরে। তবে দুই হাঁটু কাদায় ডুবে যায়। ভেজা অন্যায় আঁচলে লুটিয়ে পড়ে রক্তের সরবরে। মাস্টার চাচুর গলার প্রথম ধমনীগুলো ততক্ষণে দ্বিখণ্ডিত উষ্ণ তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এসে ভিজিয়ে দিচ্ছে চারিপাশে বৃষ্টি ভেজা কাদা মাটিকে। এত রক্ত দেখে দিশেহারা নাচা কোনো উপায় খুঁজে না পেয়ে বন্য আহত প্রাণীর মতো নিজের কম্পিত দুই হাত দিয়ে মাস্টার চাচু কাটা গলা চেপে ধরে। সে নিজের শরীর দিয়ে নিজের রক্ত দিয়ে তার মাস্টার চাচুর ক্ষত বুঝিয়ে দিতে চাচ্ছে। চেপে ধরতেই ওর আঙ্গুলের ফাঁক খুলে গরম রক্ত গড়িয়ে পড়ে তার কবজি বেয়ে, কোনোই বেয়ে। প্রায় মাস্টার চাচুর জীবনটাই ফুটায় ফুটায় তার হাত থেকে পিছলে যাচ্ছে। এক বুক হাহাকার নিয়ে নাচার চিৎকার করে ওঠে, চাচু, ও মাস্টার চাচু, তোমার কিছু হবে না, একদম কিছু হবে না। তোমার নাচা আছে তো, আমি আছি তো, আমি কিছু হতে দেব না, কিচ্ছু না। তুমি একটু চোখ খোলো, শুধু একটা বার। উন্মাদনার অস্থিরতায় হাঁপাতে হাঁপাতে সে নিজের সমস্ত শক্তি দিয়ে মাস্টার চাচুর গায়ের সাথে শার্টটা টেনে ছিঁড়ে নিয়ে কাঁপা কাঁপা হাতে সেই কাপড়ে ক্ষতস্থানে শক্ত করে পেঁচাতে থাকে। রক্তপাত বন্ধ করার অন্ধ পাগলা প্রায় আশায়, কিন্তু প্রকৃতির নিয়ম যে বড্ড নিষ্ঠুর, বড্ড বেশি নির্মম। গলার দুপাশের প্রধান রগগুলো কেটে যাওয়ায় রক্তের অবিরাম ধারা সেই সাদা কাপড়কে মুহূর্তেই গাঢ় লাল করে দেয়। কাপড়টা ভিজে চুপচুপে হয়ে যায়। মনে হচ্ছে সেই কাপড় তো এই মুহূর্তেই কাছে রক্তের অশ্রুতে। মাস্টার চাচুর গলা দিয়ে কোনো স্বর বেরোয় না, শুধু শোনা যায় এক ক্ষীণ ভাঙাচোরা ঘর ঘর শব্দ। ওনার ফুসফুসে সেই অক্সিজেনটুকু ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে। তিনি কাতর ঝাপসা করুণ দৃষ্টিতে তাকান বিধ্বস্ত নাছার দিকে। চোখের কোণে জমে ওঠে শেষ অশ্রুবিন্দু, কিন্তু সেই অশ্রু গড়িয়ে পড়ে না। তার আদরের নাছার তার মেয়েটার আজ কি মরাপন্ন দশা। ফর্সাকালে থাপ্পড়ের কাল ছিটে নীল দাগ হচ্ছে, মনে হচ্ছে কেউ ফুলে পাপড়িতে কালি ছিটিয়ে দিয়েছে। ঠোঁটের কোণে জমাট বেঁধে আছে কালচে রক্ত। নাচার চুলগুলো যেগুলো তিনি নিজের হাতে শতবার আদরে ঠিক করে দিয়েছেন, আজ সেগুলো নির্মমভাবে টেনে এলোমেলো করে দেওয়া হচ্ছে, যা এখন কাদায় মাখামাখি হয়ে রক্তে জড়ানো। আজ বড্ড অপরাধবোধে দগ্ধ হন তিনি। বুকের ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায়, কেন? কেন তিনি এই অভিশপ্ত বিয়েটা হতে দিলেন? কেন হতে দিলেন? এই অপরাধবোধ মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক, রক্তকরণের চেয়েও তীব্র। ওনার সময় ফুরিয়ে আসছে, তিনি বুঝতে পারেন। তার কাঁপতে থাকা রক্তমাখা হাতটা অবশেষে কষ্টে বাড়িয়ে দেন। অতি যত্নে কোনো ভঙ্গুর কাছে পুতুলকে স্পর্শ করেছে, ঠিক সেভাবে নাচার এলোমেলো চুলে শেষবারের মতো আলতো করে হাত বুলিয়ে দেয়। সেই স্পর্শে সারা জীবনে জমিয়ে রাখা সমস্ত আদর, সমস্ত স্নেহ, সমস্ত ভালোবাসা ঢেলে দেন। তিনি নাচাকে ভাইয়ের মেয়ে নয়, ওকে নিজের সন্তান হিসেবে অনেক যত্ন করে বড় করেছেন। প্রথম পা ফেলা শিখিয়েছেন, প্রথম অক্ষর চিনাতে শিখিয়েছেন। ভয় পেলে বুকে টেনে নিয়েছেন। মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তেও নিজের বিয়েটাকে এইভাবে রক্তে ভেজা মাটিতে ডুকরে কাঁদতে দেখে এই বাবার কলিজা এফার ওপর হয়ে যাচ্ছে। মৃত্যুর চেয়েও নাচার এই আর্তনাদ, এই কঠিন যন্ত্রণায় তার হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। নাচা এবার তৌসিরের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, এক অসহায় যখন হরিণীর মতো তাকায়। তার চোখে এখন অহংকার নেই, আর জেদ নেই, আর কোনো অভিমান নেই। আছে শুধু এক বুক হাহাকার, এক সমুদ্র মিনতি। ভেজা কাপড়, ভেজা চোখের পাপড়ি বেয়ে গড়িয়ে পড়ে নোনা পানি, যা মিশে যায় চাচুর তাজা রক্তের সঙ্গে। ফুপিয়ে ফুপিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে সে আকুতি করে বলে, আমার মাস্টার চাচুকে বাঁচান না তৌসির, আপনার পায়ে পড়ি আপনার। আমি সব ভুলে যাব, সব সব কিছু। আপনার সব অন্যায়, সব নিষ্ঠুরতা কিছু মনে রাখবো না কসম। শুধু আমার চাচুকে বাঁচান, দয়া করুন একটা বার। নাচা কণ্ঠস্বরে যে আরতি, যে অসহায়ত্ব, তা পাথরকেও গলিয়ে দিতে পারেন। তৌসির এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। সে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বিদ্যুতের গতিতে ইয়াদ নিজের পিস্তল বের করে আনে। কালো ধাতব নলটা মুহূর্তেই তাক করে মাস্টার চাচুর বুকের ঠিক মাঝখানে। তোদের মতো গাদ্দারি ক্ষমা করার কোনো মানেই হয় না, মৃত্যুই একমাত্র শাস্তি। আর তারপর পিস্তল চালিয়ে দেয় ওনার বুক বরাবর। বুলেট বিদ্ধ হওয়ার সাথে সাথে মাস্টার চাচুর বুক থেকে তার নতুন করে ছিটকে ওঠে রক্তের ফোয়ারা। ওনার শরীরে একবার মৃদু কেঁপে ওঠে। তিনি শেষবারের মতো একটা দীর্ঘ ক্লান্ত নিঃশ্বাস ছাড়েন, যে নিঃশ্বাসে মিশে আছে অজস্র অপূর্ণ স্বপ্ন, অসংখ্য না বলা কথা, একরাশ ভালোবাসা, এক বুক ক্ষমা প্রার্থনা। প্রাণ পাখি চিরতরে উড়ে যায় তার গন্তব্যে। নাচার মাথায় রাখা ওনার স্নেহের হাতটাও, যে হাত একদিন তাকে অক্ষর চিনিয়েছিল, অঙ্ক শিখিয়েছিল, মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে পড়েছিল, সেই হাতটা ধপাস করে আষ্টে পড়ে নাচার রক্তভেজা কোলে নিথর স্পন্দন হয়ে চিরতরে। এই দৃশ্য দেখে নাচার পৃথিবী এক পলকে স্তব্ধ হয়ে যায়। সময় থেমে যায় ওর জন্য, তার নিজের হৃদস্পন্দন থেমে যায়। তারপর এক মুহূর্ত পরেই গলার শিরা ফুলিয়ে এক তীব্র পশুর মতো আর্তনাদ বেরিয়ে আসে ওর বুক চিরে। এমন এক আর্তনাদ, যা এক মা হারা বাবা হারা সন্তানের অস্তিত্বের শেষ চিৎকারের আর্তনাদের নয়, যন্ত্রণাদায়ক। মাস্টার চাচুর নিথন ঠান্ডা হাতটা
সে 2 হাতে আঁকড়ে ধরে ঝাঁকাতে থাকে, বারংবার অবিরত পাগলের মতো ঝাঁকাতে থাকে। নাচার মনে হয় কেউ তার সযত্নে সাজানো ছোট্ট পৃথিবীটাকে নির্মম পায়ে মারিয়ে দিয়েছে। তার শৈশব, তার নিরাপত্তা, তার আশ্রয়, তার ভরসার মানুষটা সব এক পলকে ধুলোয় মিশে গিয়েছে। বুকের ভেতরে এক অবর্ণনীয় ভাষাহীন যন্ত্রণা দুমড়ে মুচড়ে ওঠে। ওর কাছে মনে হয় ওর পাঁজরের হাড়গুলো এক একটা করে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ওর হৃদস্পন্দন থমকে গিয়েছে। নাচার মনে হচ্ছে নিজেও চাচুর সাথে চলতে চায়, দাঁতে দাঁত চেপেও সে কান্না আটকাতে পারে না। ওর প্রিয়তম মানুষটা, ওর পিতৃতুল্য চাচা আর নেই। জম বৃষ্টির মধ্যে ওনার গাঢ় রক্তলাল ধীরে ধীরে ওঠানের কাদামাটি ধুয়ে মিশেই যাচ্ছে। প্রকৃতিও ওনাকে নিচের বুকে টেনে নিচ্ছে। মাটিও আজ পান করেছে এক নির্দোষ মানুষের শেষ রক্তবিন্দু। পুরোপুরি শুকাচ্ছে, দিক বিদিক শূন্য। উন্মাদ প্রায় নাচা ওনার নিথর দেহটা ধরে অবিরাম ঝাঁকাতেই থাকে। আকাশের বুক চিরে যাওয়া বিচলিত বিজলির চকিত আলোয় ওর চোখের সামনে মাস্টার চাচার রক্তমাখা মুখটা ক্ষণে ক্ষণে আলোকিত হয়ে ওঠে। বিজলির গর্জনের সাথে তাল মিলিয়ে নাচা প্রলাপ বকতে শুরু করে। মাস্টার চাচু, ও মাস্টার চাচু, তুমি ওঠো না প্লিজ, ওঠো। এভাবে শুয়ে থেকো না, আমার ভয় লাগে। ও চাচু, কেন কথা বলছেন না আমার? কেন? আমি তোমার ছোট্ট নাছা না? একটাবার চোখ খুলো, শুধু একটাবার। তুমি তো বলতে আমি নাকি তোমার মা। মায়ের কথা ছেলে শুনবে না বুঝি? আগামী মাসেই তো আমার ফাইনাল এক্সাম মাস্টার চাচু। তুমি ছাড়া কে আমায় পড়াবে বলো? তুমি না পড়ালে তো আমি পাস করতে পারবো না। আমি ফেল করে যাবো মাস্টার চাচু, আল্লাহর কসম। আল্লাহর কসম কে বলছি মাস্টার চাচু, তুমি যদি এই একটাবার চোখটা খোলো, আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না। মন দিয়ে পড়াশোনা করব, আর কখনো জেদ করব না। ওঠো না প্লিজ, ওঠো। এই ছেলে, ওঠো। এই যে শুনছো, ওঠো বলছি। ও মাস্টার চাচু, ওঠো না মাস্টার চাচু, ওঠো। নাচার কণ্ঠস্বরে ক্রমে ক্ষীণ হয়ে আসছে। প্রলাপ মিশে যায় ফোপানিতে, ফোপানি মিশে যায় বৃষ্টির শব্দে, বৃষ্টির শব্দ মিশে যায় এক নিঃসহ অসীম শূন্যতায়। উঠানে কাদামাটিতে রক্তের সমুদ্রে এক বাবার সমান চাচার নিতর দেহ জড়িয়ে এক মেয়ে পড়ে আছে। নাচার এই আর্তনাদের ঝিমঝিমানির নামা বৃষ্টি জল্লাদ পর্দা ভেদ করে হঠাৎই এক বুকফাটা আর্তনাদ, আকাশ আর বাতাসকে চিরে দুভাগ করে দেওয়ার আর্তনাদের নাই। এমন তীক্ষ্ণ হাহাকার শুনলে বাসান পাহাড় বুঝি গলে পানি হয়ে যাবে। কিন্তু নাচার এই প্রলয়ঙ্কারী কান্না শুনে সাড়া দেওয়ার মতো আর মাস্টার চাচু বেঁচে নেই। মাস্টার চাচু আর শ্বাস ফেলছেন না। ওনার প্রশস্ত বুকটা চিরতরে স্থির হয়ে গিয়েছে। ওনার যে ঠোঁট দুটো এতদিন আদর আসন্ন স্নেহের কথা বলেছে, সেগুলো আজ মৃত্যুর কঠিন তলা মেখে চিরমৌন হয়ে আছে। নাচা ওনার নিথর আর বরফের মতো ঠান্ডা দেহটার বুকে কপাল চেকিয়ে পাথরের মূর্তির মতো বসে। মনে হচ্ছে কেউ তার জ্বলন্ত দেহ থেকে আত্মাটাকে নির্মমভাবে ছড়িয়ে নিয়েছে এবং কাঁধের উপর ফেলে রেখে গিয়েছে। এখানে বসে শুধু এক রক্তমাংসের শূন্য খোলস। এক হাতে সে মাস্টার চাচু রক্ত ভেজা শার্টের কাপড় খামচে ধরে নেয়, অন্য হাতে সে ভেজা কাদামাটিতে খামচে ধরে। সে এখন এই মাটিটাকেই শাস্তি দিতে চায়। কেন এই মাটি তার মাস্টার চাচুর শরীরের এতগুলো তাজা রক্ত শুষে নিল? পাগলের মতো এক বিকারগ্রস্ত উন্মাদিনীর মতো চিৎকার করতে থাকে। মাস্টার চাচু ওঠো, ও মাস্টার চাচু, একবার ওঠো। তুমি ওঠো, আমি এখনই তোমার সাথে চলে যাব। মাস্টার চাচু, একটিবার শুধু চোখ মেলে তাকাও। তোমার রুমটা আমি নিজে হাতে গুছিয়ে দেবো রোজ। তোমার সব কাজ আমি করে দেব। তুমি দেরি করে বাড়ি ফিরলে আমি গেট খুলে দাঁড়িয়ে থাকবো তোমার অপেক্ষায়। ওঠো না মাস্টার চাচু, আর একটিবার, মাত্র আর একটিবার কথা বলো আমার সাথে। ওরা তোমায় কেন মারলো? কেন মারো? আমার কলিজা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তোমায় এইভাবে দেখে। ওঠো না আমার মাস্টার চাচু। নাচা টুকরি কেঁদে ওঠে, এমনভাবে মনে হচ্ছে যে তার বুকের পাঁজরগুলো একটা একটা করে সব শব্দে ভেঙে পড়েছে। তার চোখ গড়িয়ে নামা অশ্রু ফুটন্ত লাভা তার গাল পুড়িয়ে দিয়েছে। সে কাঁপা কাঁপা রক্তমাখা হাতে ওনার কপালে আলতো করে হাত বুলিয়ে দেয়, ঠিক যেমনটা মা তার ঘুমন্ত শিশুকে আদর করে। ভাঙা এবং ফাটা গলায় সে ফিসফিস করে বলতে থাকে, তুমি তো আমার সন্তানের মতো মাস্টার চাচু। আমি তো তোমায় কোনোদিন নিজের চাচা ভাবিনি। আমি তো তোমায় নিজের পেটের ছেলে মনে করতাম, ঠিক যেমন তুমি আমায় তোমার নিজের কন্যা সন্তান ভাবতে। ওঠো না মাস্টার চাচু। তালুকদার বাড়ির কত মানুষ এখনো তোমার থেকে অক্ষর চেনার বাকি। ওঠো না চাচু, ওঠো না। আমি তোমার পায়ে পড়ি, একবার ওঠো। ওঠো মাস্টার চাচু। নাচা এখন পুরোপুরি উন্মাদ, অবশ এবং বোধশূন্য। তার শরীরের প্রতিটি স্নায়ু একসাথে ডুকরে ওঠে। তার মাস্টার চাচু তো একজন চাচা ছিলেন না, তিনি ছিলেন তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয়। ছোট ছোট পায়ে স্কুলে যাওয়ার পথ চেনানো থেকে শুরু করে কলেজের চৌকাঠ পার করা পর্যন্ত প্রতিটি কদমে এই মানুষটি তার ছায়াসঙ্গী হয়েছিলেন। ছোটবেলার কথা বাদ দেওয়া যায়, বড় হওয়ার ছোট্ট দুধের শিশুর মতো আগলে রাখা নিজের হাতে তাকে ভাত মেখে খাইয়ে দিতেন তিনি। এই স্বার্থপর দুনিয়াতে এমন নিঃস্বার্থ চাচা কি আর একটাও আছে? সারা পৃথিবী খুঁজলেও কি এমন কাউকে পাওয়া যাবে?
বিয়ের দিনের কথা মনে পড়ে যায় তার। কাজী সাহেবের সামনে সই করতে গিয়ে যখন নাছের হাতটা থরথর করে কাঁপছিল, অজানা ভবিষ্যতের আশঙ্কায় বুকটা দূর করেছিল এবং চোখের কোণে জমে উঠেছিল লুকানো পানি। তখন ওই মাস্টার চাচু স্নেহে তার ভরসায় হাতটা মাথায় রেখে বলেছিলেন, ভয় কী রে, তোর মাস্টার চাচু তো আছে। ওনার ভালোবাসার গভীরতা মাপার মতো কোনো দাড়িপাল্লা এই দুনিয়ায় তৈরি হয়নি এবং হবেও না কোনোদিন। ছোটবেলায় সেই দুপুরগুলোর কথা মনে পড়ে। পাশে বসে ভাত খাওয়ার সময় যখন অবুঝ শিশু নাছার থালার ছোড়ে চাচুর প্লেটে নিজের ছোট্ট পা তুলে দিত, একটু আগেও রাগ করতেন না, বরং আলতো করে হেসে পাটা সরিয়ে দিয়ে আবলীলায় সেই ভাত মুখে তুলে নিতেন। নাচা নিজের জন্মদাতা বাবাও তাকে কোনোদিন এতটা ভালোবাসেননি যতটা মমতায় বুকের মধ্যে আগলে রেখেছেন তার মাস্টার চাচু। দুনিয়ার কোন চাচা ভাতিজির জন্য নিজের সমস্ত জীবন এভাবে হাসি মুখে উৎসর্গ করে দেয়? কেউ দেয় না, কেউ না। নাচা যেদিন কলেজে যেত, এই মানুষটা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে অভিভাবকের মতো কামরায় চাতক পাখির মতো বসে থাকতেন। 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর পার হয়ে যেত, নয়তো ক্লান্ত পা টেনে টেনে টাউনের উল্টে গলিতে চক্কর কেটে বেড়াতেন। ছুটি হওয়ার পর তাকে নিজের সাথে নিয়ে তবেই বাড়ির পথে ধরতেন। তিনি এসব করতেন, ওকে একা যেতে দিতেন না, বলতেন, আমার নাছা একা লোকাল গাড়িতে আসতে গেলে যদি ভয় পায়, যদি ভিড়ে পথ গুলিয়ে ফেলে, যদি কেউ আমার মেয়ের দিকে বাজে নজরে তাকায়, না না, চাচু থাকতে এসব হতে দেবে না। নাছার কোনো ছোট্ট আবদার মাস্টার চাচু কোনোদিন ফিরিয়ে দিয়েছেন এমন একটিও নজির এই জীবনে নেই। ছোটবেলায় শপিংয়ে গিয়ে সে যা ছুঁয়ে দিত, যেটাকে চোখে পড়তো, তাই যত্নও তার ঝুলিতে এসে পড়তো। পকেটে টাকা না থাকলে অপরিচিত মানুষের কাছেও মাথা নিচু করে ঋণ করতেন। তবুও ভাতিজির মুখের এক টুকরো মলিনতা তিনি সহ্য করতে পারতেন না। আর আজ সেই মাস্টার চাচুকে নিজের চোখের সামনে ধুকে রক্তস্রোতে ভেসে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে নাছার কলিজাটা কি আর আস্ত থাকে? না, নেই। সেই টুকরো টুকরো হয়ে এই জঘন্য কাঁথা চাল মিশে গেছে। উপস্থিতি সবাই এই রতনমত্ত শ্রাবণের প্রবল ধারার মাঝে পাথরের মূর্তির মতো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ওরা দেখছে এক জীবন্ত লাশের বুক ফাটা হাহাকার। কারো গলায় কথা নেই, চোখের পলক নেই, মনে আছে অতৃপ্ত বৃষ্টির ফোঁটাগুলো আকাশের অশ্রু হয়ে নাছার কাঁধে ঝরে পড়েছে। প্রকৃতিও তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। উপস্থিতি সবাই খুশি হলেও তৌসিরের বুকের ভেতরটা এখন এক জ্বলন্ত কয়লার চুল্লি। সে ভিতরে দাউ দাউ করে পুড়ে খাক হয়ে যাচ্ছে, অথচ তার বাহিরের চেহারা এক বরফ শীতল মুখোশে আটা ধরে রেখেছে। নাচার ওপর তার প্রচণ্ড রাগ এবং এক তীব্র অভিমান মাখা খুব পুষ্টে ঠিকই, কিন্তু ওর এই বুক ফাটা চিৎকারে তৌসিরের নিজের কলিজাটাকেও তীক্ষ্ণ ছুরি দিয়ে কেটে কুচি করে দিচ্ছে। নাচা টলমল পায়ে শরীরের শেষ সঞ্চিত শক্তিটুকু বজায় রেখে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর আজ ভীষণ অবাধ্য। হাত পা থরথর করে কাঁপছে, ঠিক ঝড়ে মুখে পড়া শুকনো পাতার মতো। তীব্র মানসিক আঘাত আর শারীরিক ধকল সইতে না পেরে তার ফর্সা নাকে ছিদ্র দিয়ে টপটপ করে তাজা লাল রক্ত ঝরে পড়তে শুরু করেছে। সেই রক্তের ফোঁটাগুলো বৃষ্টির স্বচ্ছ পানিতে মিশে গোলাপি রং তৈরি করে কাদায় হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে প্রকৃতিও তার এই ভয়ঙ্কর বেদনার সাক্ষী হয়ে অঝরে রক্তাশ্রু ফেলেছে। এই বিধ্বস্ত, রক্তাক্ত এবং ভগ্নপ্রায় অবস্থাতেই নাচা হেঁচড়াতে গিয়ে দাঁড়ায় তৌসিরের ঠিক মুখোমুখি। শূন্য এবং প্রাণহীন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা পাগলিনীর মতো সজোরে তৌসিরের কলার 2 মুঠোয় চেপে ধরে সে। তারপর এক বিভৎস বিকারগ্রস্ত উন্মাদিনীর মতো হু হু করে হেসে ওঠে। তোদের খুব আনন্দ হচ্ছে তাই না? খুব শান্তি পাচ্ছিস বুকের ভেতরে? আমার সন্তান সমান চাচাকে চিবিয়ে খেয়ে তোদের বুকে খুব উল্লাস হচ্ছে না রে? আমার চাচুকে কেড়ে নিয়ে তোরা কি এমন রাজ্য জয় করলি বলতো? কি এমন প্রতিশোধ নিলি? আমার দিকে তাকা তৌসির শিকদার, আমার এই রক্ত মুখের দিকে তাকা, একবার তাকা। তৌসির পাথরের মূর্তির মতো ভাবলেশীন মুখে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কণ্ঠটা এবার তার সাথে বিশ্বাসঘাতকতা করে বসে। নিজের অজান্তেই তার গলা কেঁপে ওঠে। সে রুক্ষ এবং কর্কশ গলায় জবাব দেয়, হ্যাঁ হচ্ছে, আনন্দ হবে না কেন? আর এই সব কিছুর জন্য সিনাল তুই দায়ী। তোর জিহ্বার অসংযমের জন্যই আজ এই পরিণতি। মাগিগিরি করতাছস এখন, কান্নাচোদাও। নাচা তৌসিরের কলার আরও শক্ত করে মুচড়ে ধরে। মনে হয় এই মুষ্টিতেই সমস্ত পৃথিবী তার প্রতি জমানো ঘৃণা ঠেলে দেবে। একবার সে টুকরে কেঁদে ওঠে এমনভাবে যেমন করে একটা মা তার মৃত সন্তানের লাশের উপরে আছড়ে পড়ে অন্তিম আর্তনাদ করে। আমি কাউকে বলিনি, খোদার কসম, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি বলতাম তো 100 বার 1000 বার, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি তো এবার সত্যি অতীতের সব গ্লানি ভুলে, সব অপমান গিলে আপনার মতো একটা পশুর সাথে নতুন করে সংসার পাততে চেয়েছিলাম। সব কষ্ট চেপে আপনার ঘর আলো করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো একটা পশুর চেয়েও অধম। পশুরাও আপনার চেয়ে ভালো। আপনি একটা আস্ত জানোয়ার, একটা রক্তসোচা শয়তান। তৌসিরের চোখ দুটো এবার গনগনে আগুনের মতো লাল হয়ে ওঠে। তুই না বললে আমাদের এই গোপন কথা আর কে বলবে তোর বাপ চাচাকে? নাটক চুদাইস না।
নাচা কাঁদতে কাঁদতে অগ্নিগিরির মতো ফেটে পড়ে। তার গলা থেকে রক্তমাখা জ্বলন্ত শব্দ বেরিয়ে আসে। আপনি আমার আত্মাকে মেরে ফেলেছেন তৌসির। আপনি আজ আর আমাকে জ্যান্ত কবর দিয়েছেন। আমি আমার চাচুর খুনিকে এই পারে কি ওপারেও মাফ করব না। আপনি চাইলেও পারতেন ওনাকে বাঁচাতে, কিন্তু আপনি বাঁচাননি, ইচ্ছে করে বাঁচাননি। তাই আমিও আপনার সবচেয়ে প্রিয় জিনিসটাকে এই পৃথিবীর মুখ দেখতে দেব না। কথাটা শেষ হতে না হতেই আবারও এক আহত বাঘিনীর মতো গলা ফাটিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে বলে, আমার বাপ আর ফুপু, হ্যাঁ, ওরা এইসব নোংরা ষড়যন্ত্র করেছে আমি মানি, কিন্তু খোদার কসম আমি ওদের কিচ্ছু বলিনি, একটা অক্ষরও বলিনি, একটা বর্ণও না। তোরা আমার ওই পাপী জন্মদাতা আমার বাপ শয়তানকে কেন মারলি না বল? তোরা যদি আজ আমার ওই অমানুষ বাপটাকে মেরে ফেলতি, আমার বুকে এতটা ব্যথা হতো না, তৌসির শিকদার, একটুও হতো না। আমার কলিজা পুরে দগ্ধ ছাই হয়ে যাচ্ছে তোদের এই পৈশাচিক নিষ্ঠুরতা দেখে। তোরা আমার সন্তানকে মারলি না, না, তুই 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 মেরেছিস ওনাকে। তাই আমিও তোর রক্তের বীজকে দুনিয়ার আলো দেখতে দেব না। আমার গর্ভে তোর মতো এক জানোয়ারের যে নিষ্পাপ অস্তিত্ব ধুকধুক করে স্পন্দিত হচ্ছে, তা আমি আর এক মুহূর্ত রাখবো না। তোর সন্তানকে আমি আমার এই পেটের মধ্যেই পিষে পিষে মেরে ফেলবো। সন্তান, মাত্র এই একটা শব্দ তৌসিরের কানে আঁচড়ে পড়ে বজ্রপাতের মতো। তার মাথার ভেতরে মনে হচ্ছে কেউ একসাথে হাজারটা মৃত্যুর ঘণ্টা বাজিয়ে দিল। তার সারা শরীর রিরি করে কেঁপে ওঠে। মনে হচ্ছে কেউ তাকে হাজার ভোল্টেজের বৈদ্যুতের তারে ছুঁয়ে দিয়েছে। তৌসির আতঙ্কে কাঁপা কাঁপা থরথরা হাতে নাছার রক্তাক্ত নাপকের উপর থেকে গড়িয়ে পড়া রক্তের ধারাটা মুছে দিতে চায়, কিন্তু নাছা ওর থেকে মুখ সরিয়ে নেয়। তৌসির কাঁপা গলায় জিজ্ঞেস করে, সন্তান, তো তুই তুই মা হতে চলেছিস? নাছা, সত্যি কথা কও। নাছা এবার এক উন্মাদিনী পাগলের মতো ভয়ঙ্কর অট্ট হাসিতে ফেটে পড়ে। সেই হাসিতে কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই, সেখানে আছে এক অন্তহীন নরক যন্ত্রণার আর্তনাদ। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রেগনেন্ট। শুনলি? আবার বলবো, আমি প্রেগনেন্ট। আমার পেটে তোর সন্তান বেড়ে উঠেছে। কিন্তু বিশ্বাস কর তৌসির শিকদার, আজ এই কসম খাচ্ছি, তোর এই পাপের ফসলকে, এই অভিশপ্ত বীজকে আমি কোনোদিন পৃথিবীর আলো দেখতে দেব না। এই কীটকে আমি আর এক মুহূর্ত বাড়তে দেব না আমার গর্ভে। আমি তোর সন্তানকে নিজের হাতে হত্যা করব, নিজের নখ দিয়ে আস্তে আস্তে বের করব। তোর মতো একটা পশুর, একটা খুনির রক্ত আমার পেটে বয়ে বেড়াবে না, কখনো না। এই পাপ, এই অভিশাপ আমি আমার ভেতরে কবর দেব। তুইও আমার মতো সন্তান শোকে রাত দিন কাতরাবি তৌসির শিকদার। একদিন তুইও ঠিক কাতরাবি, যখন তোর নিজের সন্তানের নিষ্পাপ অস্তিত্ব লাল রক্ত হয়ে আমার পা বেয়ে গড়িয়ে গড়িয়ে মাটিতে মিশে যাবে। তখন তুইও এই এক বুকে, মাটির বুকে বসে আমার মতো হাউমাউ করে কাঁদবি, বুক চাপড়াবি, চুল ছিঁড়বি। আর আমি দূর থেকে স্থির দাঁড়িয়ে তোর সেই ধ্বংসযজ্ঞ দেখব, তোর সেই হাহাকার দেখে পৈশাচিক আনন্দে উল্লাস মাতাবো। কথাগুলো বলতে বলতে নাচা আর নিজের শরীরের ভারসাম্য রাখতে পারে না। তার চিৎকারের শেষ শব্দটা, সেই অভিশাপের শেষ অক্ষরটা তার গলাতে চিরতরে থেমে যায়, আটকে যায় রুদ্ধ কণ্ঠনালীতে। তার কালচে সবুজ চোখের মণি দুটো ধীরে ধীরে উল্টে যেতে থাকে এবং পলকগুলো বড্ড ভারী হয়ে আসে। তারপর এক টুকরো বাতাসে কাটা কলা গাছের মতো, এক প্রাণহীন ছেঁড়া পুতুলের মতো সে নিঃশব্দে ঢলে পড়ে অন্ধকারের কোলে। বৃষ্টি জমা খোলা চলে সজরে আছড়ে পড়ে, জ্ঞান হারায় নাছা। তার রক্তাক্ত মুখটা কাদায় মিশে যায় এবং ভেজা চুলগুলো পানির ওপরে ভাসতে থাকে এক ছিন্নভিন্ন রক্তাক্ত স্বপ্নের মতো। তৌসির পুরোপুরি স্তব্ধ, নিথর এবং নিষ্পাপ হয়ে দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে কেউ তাকে এক জাদুমন্ত্রে পাষাণ পাথর বানিয়ে দিয়েছে। ওর মনে হচ্ছে ওর মাথার উপরে আকাশটা ভেঙে চুরমার হয়ে তার মাথায় পড়েছে। পায়ের নিচে শক্ত মাটি তার সরে সরে যাচ্ছে কোনো একটা অজানা অন্ধকার গহ্বরে। তার সাজানো গোছানো, এত যত্নে করা সুন্দর সংসারটা আজ এক নিমিষেই এক চোখের পলকে শ্মশান ভূমিতে হয়ে গিয়েছে। যে স্বপ্নের অট্টলিকা সে রাতের পর রাত থেকে তিল তিল করে গড়ে তুলেছে, তা আজ ধুলোয় গুড়িয়ে ছাই হয়ে গেল। সেই তো ঠিক এই দিনটার ভয়েই, এই ভয়ঙ্কর মুহূর্তটাই আতঙ্কে একদিন বুকের ভেতরে কুকড়ে ছিল, কাটা হয়েছিল। আর আজ সেই সাধের যত্নের সুখের সংসারটাই এক ভয়ানক অভিশপ্ত হয়ে এক বিকট রক্তচক্ষু দানব হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এবং দাঁত খিচিয়ে হাসছে। সে জানে, সে হাড়ে হাড়ে জানে, নাছা তাকে এই জীবনে তো নয়, পরেও হয়তো ওকে মাফ করবে না। এই ক্ষতের কোনো মলম দুনিয়ার কোনো হাকিম তৈরি করতে পারবে না। কিন্তু তৌসির বা কী করতো? কী করা ছিল তার? বারবার যে মেয়েটাকে কাছে সে বিশ্বাস ভেঙেছে, আঘাত পেয়েছে এবং প্রতারিত হয়েছে, তাকে সে আবার কোন সাহসে, কোন ভরসায় বিশ্বাস করত? অথচ আজ তৌসিরের বুকের ভেতরটা এক তীব্র অনুশোচনায়, এক অসহ্য জঘন্য অপরাধবোধে চৌচির হয়ে ফেটে যাচ্ছে। তার অন্তরাত্মা চিৎকার করে গলা ফাটিয়ে তাকে ধিক্কার দিয়ে বলেছে, নাছা সত্যি কাউকে কিচ্ছু বলেনি রে তৌসির, তুই অন্ধ, তুই বধির।
যদি বলতেই, তবে অতীতের অন্য সব দোষের মতো এটাও সে বুক ফুলিয়ে গর্বের সাথে তোর মুখের ওপরে স্বীকার করে নিত, কারণ নাচা ধরা পড়ে গেলে স্বীকার করে নিত। তৌসিরের একবার মনে হয় নাচা বিশ্বাস ভেঙেছে, আবার মনে হয় ভাঙেনি, ও বলেনি। আকাশ টোহা হাহাকার আর বুক ভাঙা আর্তনাতে তৌসিরের হাঁটু ভেঙে কাদা মাটিতে বুকে ধপ করে বসে পড়ে। কাঁপা কাঁপা হাতে বৃষ্টির কাদার মাছ থেকে নাচার অবচেতন কাদা মাখা শরীরটাকে আলতো করে করে তুলে দেয়, ঠিক যেমন কেউ মায়ায় ভাঙা কাচের পুতুলকে তুলে নেয়। নিজের বুকের সাথে নাচাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে যায়। বিবেচন করা গলায় তাকে নির্দেশ দেয়, এই বিশ্ব মাকিকে ভেতরে নিয়ে যা, ওর কাপড় বদলে দে, আমি ডক্টর আনতাসি, দেখি সত্যি সত্যি ও প্রেগনেন্ট কিনা। আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে আজ সারা রাত ধরে ওইরে ঠাটাবে, দেখবি মাকি এমনি প্রেগনেন্ট হইয়া যাইব। একটা বাচ্চায় তো তখন তোর প্রয়োজন। অনেক হয়েছে, ওর প্রতি আর কোনো করুণা না, ও অনেক বিশ্বাস নিয়ে খেলছে। তৌসির কোনো কথা বলে না, একদম পাথরের মতো নিশ্চুপ হয়ে একবার ইয়াত আর ওয়াসিমের দিকে তাকাই। ওর নিশ্চল দৃষ্টি আর্তনাদ করে বলতে চাই, তোরা আমার সুখটা কেড়ে নিলি রে। আমার এক চিমটে সুখ ছিল, সেটাও তোরা শেষ করে দিলি। কিন্তু ওর মুখ দিয়ে একটু শব্দও বের হয় না। ও চুপচাপ নাচাকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। এরপর বিবিচান ইয়াত আর ওয়াসিমের দিকে ফিরে বলেন, তোরা এখানে দাঁড়িয়ে থাকে কি করবি? তাড়াতাড়ি ঘরে আয়, বৃষ্টি থামলে এই লাশটা পোড়াইতে হইব।